আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তিয়াশা কাবেজ। আমি হিট সেন্টারে আইএলটিএস ট্রেনার হিসেবে আছি। আমার ওভারঅল ব্যান্ড স্কোর 7.5 অ্যান্ড আই গট 8.5 ইন রিডিং মডিউল। অ্যান্ড স্টিল নাও আমার অনেক স্টুডেন্ট রিডিং মডিউলে 7+ স্কোর সিকিউর করেছে। আজকে আমরা কথা বলবো আইএলটিএস রিডিং মডিউলের একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টপিক ম্যাচিং ইনফরমেশন নিয়ে। তার আগে আমরা একটু রিডিং মডিউলের বেসিক ইনফরমেশনগুলো জেনে নিই। আই থিঙ্ক আমরা অলরেডি জানি যে রিডিং মডিউলে 1 ঘন্টার একটা পরীক্ষা হয়ে থাকে এবং 3টা প্যাসেজ আসে। প্রতি প্যাসেজ থেকে 12 থেকে 15টা কোয়েশ্চেন থাকে এবং টোটাল 40 কোয়েশ্চেন্স থাকে। এবং এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে কিছু কমন টাইপের কোয়েশ্চেন্স থাকে যেগুলো প্রায় এসে থাকে। এর মধ্যে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, হেডিং ম্যাচিং, ম্যাচিং ইনফরমেশন, গ্যাপ ফিলস, এগুলো কমন টাইপের কোয়েশ্চেন টপিকস। অ্যান্ড কিছু কোয়েশ্চেন টপিকস যেমন ডায়াগ্রাম লেভেলিং অর ফ্লো চার্ট অর সেন্টেন্স এন্ডিং, এগুলো একটু রেয়ার টাইপের কোয়েশ্চেন টাইপস, সবসময় আসে না, মাঝে মাঝে এসে থাকে। এখন আমরা আমাদের আজকের মেইন টপিক ম্যাচিং ইনফরমেশনের লেসন স্টার্ট করব। এর জন্য ফার্স্টেই আমরা আমাদের নিজস্ব ডিজিটাল পোর্টালে চলে যাব। এখানে ওয়েবসাইটে ক্লিক করলে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। দেন আমরা সিরিয়ালস যাব। ওকে, দানা ইন্টারফেসটা শো করবে। সো সেখান থেকে প্র্যাকটিস টেস্টে যে ক্যামব্রিজে চলে যাবে। আজকে ম্যাচিং ইনফরমেশনের সকল কনফিউশন দূর করার জন্য আমরা ক্যামব্রিজ 11 এর রিডিং টেস্ট 3 থেকে কিছু ম্যাচিং ইনফরমেশন সলভ করব। আচ্ছা, এবার ফার্স্টে কিছু কথা বলে নিই। ম্যাচিং ইনফরমেশন খুব কমন একটা কোশ্চেন। আপনি যদি ক্যামব্রিজের বই খুলে দেখেন, দেখবেন প্রায় বেশিরভাগ টেস্টেই আপনি ম্যাচিং ইনফরমেশনের কোশ্চেন পাবেন। কিন্তু ম্যাচিং হেডিং এর যতটা হাই বা ম্যাচিং হেডিং নিয়ে স্টুডেন্টস যতটা ভয় থাকে বা কনসার্ন থাকে বা যত রিসোর্স অ্যাভেলেবল অ্যাবাউট ম্যাচিং ইনফরমেশন এর ততটা নেই। তার একটা মেইন রিজন হচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস থিঙ্ক করে যে ম্যাচিং হেডিং অ্যান্ড দ্য ম্যাচিং ইনফরমেশন আসলে সেম। কিন্তু আসলে কি তাই? একদমই না। আমি প্রায় অনেক স্টুডেন্টদেরকে আস্ক করে থাকি এই কোয়েশ্চেনটা, বাট কেউ আসলে পার্থক্যটা বুঝতে পারে না। সো আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ম্যাচিং হেডিং মানে আমার প্যাসেজে কতগুলো প্যারাগ্রাফ দেওয়া হবে। সো প্রতিটা প্যারাগ্রাফ পড়ে সেই প্যারাগ্রাফের যে মেইন আইডিয়াটা সেটা গেস করে আমাকে সেটার জন্য একটা হেডিং বা টাইটেল খুঁজে বের করতে হয় অপশনস থেকে। অ্যান্ড ম্যাচিং ইনফরমেশনটা কি? ম্যাচিং ইনফরমেশনটা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়ে সেই প্যারাগ্রাফকে আমাকে একটা স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করতে হবে। আমি যদি আরেকটু ডিটেলস বলি যে ম্যাচিং ইনফরমেশন আর ম্যাচিং হেডিং এর ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন্সে আসলে কতগুলো অপশনস দেওয়া থাকে। সো ম্যাচিং হেডিং এর ক্ষেত্রে প্যাসেজের প্রতিটা প্যারাগ্রাফ পড়ে সেটার মূল ভাবটা বুঝে আমাকে অপশনস গুলো থেকে যে কোনো একটা অপশন খুঁজে বের করতে হয় যেটা ওই প্যারাগ্রাফের জন্য একটা সুইটেবল হেডিং বা টাইটেল হয়। আর ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে আমাকে অপশনসে দেওয়া স্পেসিফিক ইনফরমেশন কোন প্যারাগ্রাফে আছে সেটা খুঁজে বের করতে হবে। এবং এমনও হতে পারে সেটার সাথে আসলে ওই প্যারাগ্রাফের মেইন আইডিয়ার কোনো রিলেশন নেই। যেমন ধরেন একটা প্যারাগ্রাফে শুধু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু ওই প্যারাগ্রাফে কোনো একটা জায়গায় কোনো একটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে অ্যান্ড আপনার অপশনসে আসলে ওই অ্যাডভান্টেজের ইনফরমেশনটা দেওয়া। তার মানে কি, আপনি যদি এখন ম্যাচিং হেডিং এর মতো করে ওই প্যারাগ্রাফটার মেইন আইডিয়া বুঝে অপশনস মিলাতে চান ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। ঠিক আছে? তাহলে মেইন পার্থক্যটা কি? ম্যাচিং হেডিং এ প্যারাগ্রাফের মেইন ভার্ব বুঝে আমাকে একটা টাইটেল খুঁজে বের করতে হয় বা হেডিং খুঁজে বের করতে হয় অপশনস থেকে। আর ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে আসলে স্পেসিফিক ইনফরমেশন খুঁজে বের করা লাগে কোন প্যারাগ্রাফে দেওয়া আছে। সেক্ষেত্রে ওই প্যারাগ্রাফের মেইন আইডিয়া ওই স্পেসিফিক ইনফরমেশনের থেকে ডিফারেন্ট হতেও পারে। ঠিক আছে? সো ওকে, এখন আমরা তো ক্যামব্রিজ 11 এর রিডিং টেস্ট 3 এর 27 থেকে 34 নাম্বার কোশ্চেন্স গুলো অ্যান্সার করবো বা সলভ করে আমাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো ম্যাচিং ইনফরমেশন নিয়ে।
সো সবসময় ফার্স্টে কি করতে হয় আমাদের আসলে প্যারাগ্রাফটার টাইটেল পড়া অ্যান্ড দেন ইনস্ট্রাকশনস গুলো পড়া। সো প্যারাগ্রাফের টাইটেল কি? প্রিফেস টু হাউ দ্য আদার হাফ থিংস অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক্যাল রিজনিং। তার মানে পড়ে বুঝতে পারছি যে পুরো প্যাসেজটা হয়তো ম্যাথমেটিক্স রিলেটেড কিছু নেই, ঠিক আছে। অ্যান্ড দেন আমি হচ্ছে একটু ইনস্ট্রাকশনস গুলো পড়ে নিই। রিডিং প্যাসেজ হ্যাজ 7 সেকশনস A to G, তার মানে 7টা প্যারাগ্রাফ আছে। Which section contains the following information? নিচে 27 থেকে 30 নাম্বার পর্যন্ত আমার কতগুলো কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, এবং সেটা কোন প্যারাগ্রাফ থেকে এসেছে সেটা আমি খুঁজে বের করতে হবে। Write the correct letter A to G in boxes 27 to 34 on your answer sheet. Okay? এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন যেটা আমাদেরকে বুঝতে হবে বা নোটিস করতে হবে। যদি লেখা থাকে ইউ মে ইউজ এনি লেভেল মোর দেন ওয়ান্স, তার মানে কি? তার মানে এখানে 27 থেকে 30 পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে যে কোনো দুইটার অ্যান্সার একই হতে পারে। মানে কি? তো ম্যাচিং ইনফরমেশন হতে পারে এ থেকে জি পর্যন্ত কোন একটা প্যারাগ্রাফ থেকে দুইটা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হয়েছে। তাহলে ওই দুইটা ইনফরমেশন বা দুইটা প্রশ্নের অ্যান্সার কি হবে? কি হবে? ঠিক আছে? সো সেটা আমাকে মাথায় রাখতে হবে। আর যদি এই কথাটা না লেখা থাকে মানে কি প্রতিটা প্যারাগ্রাফ থেকে একটাই কোয়েশ্চেন্স এর অ্যান্সার হবে। ঠিক আছে? ওকে, ওয়েল, সো আমরা কি করব? ফার্স্টে অপশনস গুলো পড়বো এবং কিওয়ার্ডস হাইলাইট করবো। এখন কিওয়ার্ডস ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে আমি দুইটা কারণে হাইলাইট করে দিচ্ছি। একটা অবশ্যই আমাকে কি করতে হবে, কোন প্যারাগ্রাফ থেকে আসলে এই কোয়েশ্চেনটা আসছে সেটা লোকেট করার জন্য। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে একটা অপশন আরেকটা অপশনস থেকে, মানে একটা কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন থেকে কোথায় ডিফারেন্ট সেটা আমাকে বোঝার বোঝার জন্য আসলে কি করতে হবে? কিওয়ার্ডস হাইলাইট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা টেস্টটা করি। 7. Reference to books that assume a lack of mathematical knowledge. তার মানে কি বলেছে যে কোন একটা প্যারাগ্রাফে একটু বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে যে বইগুলোতে আসলে কি আছে, ম্যাথমেটিক্যাল নলেজের লেকিংস আছে বা অভাব রয়েছে। তাহলে আমি এখানে কি কিওয়ার্ড হাইলাইট করব? বুকস এন্ড lack of mathematical knowledge. Then second কি? The way in which this is not a typical book about mathematics. তার মানে কোন একটা প্যারাগ্রাফে কোন একটা ওয়ের ডেসক্রাইব করা হয়েছে যেটার মাধ্যমে বোঝা যায় যে বইটা কোন একটা বই ম্যাথমেটিক্স রিলেটেড কোন টিপিক্যাল বই বা ডিফারেন্ট অন্য ম্যাথমেটিক্স এর বইতে। ঠিক আছে? তার মানে আমরা হাইলাইট করছি নট এ বুক বা ম্যাথমেটিক্স। দিয়ে আমরা 29 নম্বর প্রশ্নটা করি। পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স। তার মানে কোন একটা প্যারাগ্রাফে কিছু পার্সোনাল এক্সাম্পল দেওয়া হয়েছে, যেই এক্সাম্পল গুলো পড়লে আমরা বুঝতে পারবো যে কিছু মানুষ ম্যাথমেটিক্স এর মাধ্যমে হেল্প পাইছে। ঠিক আছে? সো সাম এক্সাম্পলস এন্ড হেল্পড বাই ম্যাথমেটিক্স। ঠিক আছে? হ্যাঁ, আমরা প্রশ্নটা পড়ি। এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড অ্যাবিলিটিস দ্যাট সিমড ইনকম্পারেবল। মানে কি? কিছু মানুষের স্যাম্পল দেওয়া আছে প্যারাগ্রাফে যাদের এমন কিছু অ্যাবিলিটি রয়েছে যেগুলো একে অপরের সাথে বেমানান। মানে ইনকম্পেটেবল মানের অর্থ কি? যে বেমানান, মানে একই সাথে এই দুইটা অ্যাবিলিটি একটা মানুষের মধ্যে থাকাটা একটু আনন্যাচারাল। ঠিক আছে? মানে জিনিসটা আমাদেরকে নোটিস করতে হবে কোথায় বলা আছে। এবার যদি 31 নম্বরে আসি, mention of different focuses of books about mathematics. তার মানে কোন একটা প্যারাগ্রাফে কি বলা আছে যে ম্যাথমেটিক্স নিয়ে লেখা কিছু বইয়ের কথা বলা হয়েছে যাদের ফোকাসটা ডিফারেন্ট, মানে বিভিন্ন কনসেপ্টে হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে বই লিখেছে। ঠিক আছে? তাহলে কি হবে? ডিফারেন্ট ফোকাসেস। ওকে, ওয়েল,
এবার 32 নাম্বারটা যদি পড়ি, এ কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক এন্ড রিডিং আদার কাইন্ডস অফ পাবলিকেশন। তার মানে কি, একটা প্যারাগ্রাফে কি বলা হয়েছে, কন্ট্রাস্ট মানে কি, পার্থক্য। কিসের মধ্যে পার্থক্য বলা হয়েছে, যে কাদের মধ্যে পার্থক্য বা কোন জিনিসের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে রিডিং দিস বুক, যে বইটা নিয়ে কথা বলা হচ্ছে সেই বইটা পড়া, অ্যান্ড রিডিং আদার কাইন্ডস অফ পাবলিকেশন, অন্য ধরনের বই পড়া, এই দুইটার মধ্যে পার্থক্য বলা হয়েছে কোন প্যারাগ্রাফে। এবার যদি আসি, declare that the whole of the book is accessible everybody। 33 নম্বরে কি বলা হয়েছে, যে declare that the whole of the book is accessible to everybody। তার মানে একটা প্যারাগ্রাফে একটা জিনিস ক্লেম করা হয়েছে। কোন জিনিসটা ক্লেম করা হয়েছে, যে যে বইটা নিয়ে কথা বলেছে সেই বইটা সবার জন্য অ্যাক্সেসিবল বা সবার জন্য এটা সুইটেবল, ঠিক আছে। A reference, এবার 34 নম্বর যদি পড়ি, a reference to different categories of intended readers of this book। আর মানে যে কোনো একটা প্যারাগ্রাফে কাদের কি বলা হয়েছে, যে এই বইটার যারা রিডার হবে, মানে যাদের টার্গেট করে এই বইটা লেখা হয়েছে, সেই ইনটেন্ডেড রিডার্সদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা সবসময় সাজেস্ট করে থাকি যে ম্যাচিং হেডিং বা ম্যাচিং ইনফরমেশনের যে প্রশ্নগুলো, সেগুলো আমরা সবার শেষে অ্যান্সার করব। দ্যাট মিনস যে এই প্যাসেজ 3 থেকে আসলে কয়টা প্রশ্ন এসেছে, 27 থেকে 40 পর্যন্ত আমার এখানে কোয়েশ্চেন্স আছে। 27 থেকে 34 নাম্বারটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশনস, আর 5 থেকে 40 পর্যন্ত আসলে এখানে কি দাও, ফিল দেওয়া। আমরা আগে কি করবো, আগে গ্যাপ ফিলের যে প্রশ্নগুলো সেগুলো অ্যান্সার করে আমি যে ইনফরমেশন করবো। দুইটা রিজন। প্রথমে রিজনটা হচ্ছে, which is very important, যে যেহেতু এই ম্যাচিং ইনফরমেশন করার জন্য আমার আসলে পুরো প্যারাগ্রাফ, পুরো প্যাসেজটাই পড়া লাগে, সবগুলো প্যারাগ্রাফ পড়া লাগে। সো আমি যদি কি কোয়েশ্চেন্স গুলো, মানে 25 থেকে 40 পর্যন্ত যেগুলো আছে সেগুলো আগে করে আসি, অলরেডি আমার আসলে একটা ধারণা হয়ে যাবে যে এই প্যাসেজটা কি নিয়ে, বা মোটামুটি কিছু প্যারাগ্রাফে কি বলা আছে সেটা আমি আইডিয়া পেয়ে যাব। আচ্ছা, অ্যান্ড দেন দ্য সেকেন্ড রিজন হচ্ছে ম্যাচিং ইনফরমেশন বা ম্যাচিং হেডিং অ্যাকচুয়ালি টাইম কনজিউমিং। সো অনেকে কি করে, যে এগুলো আগে দিতে গিয়ে বাকি যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সেগুলো অ্যান্সারই করতে পারে না বা ছেড়ে দিয়ে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো হয়তো ইজি ছিল, সেগুলো হয়তো হয়ে যেত, বাট সময়ের অভাবে সেগুলো না দিতে পারে, সেখানে আমরা কাছে চলে গেছে, অ্যান্ড অনেক সময় নিয়ে ম্যাচিং হেডিং বা ইনফরমেশন সলভ করার পর সেখানে আমাদের ভুল হয়ে গেছে। সো আমরা অলওয়েজ সাজেস্ট করবো যে আপনারা এটা লাস্টে দিবেন। অ্যান্ড আজকে যখন আপনাদেরকে আমি এই প্রশ্নগুলো সলভ করে দেখাবো, আমি অলরেডি ধরে নিচ্ছি যে আমরা 35 থেকে 40 নম্বর পর্যন্ত যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো অলরেডি অ্যান্সার করে ফেলেছি। সো আমরা অলরেডি মোটামুটি জানি যে এই প্যারাগ্রাফ গুলোতে কি আছে, ঠিক আছে। সবগুলোতে না জানলে জাস্ট এই প্রশ্নগুলো যেখান থেকে এসেছে সেই প্যারাগ্রাফগুলোর আইডিয়া আমাদের রয়েছে, আমি সেটাই ধরে নিচ্ছি। এবং আমি যে ফার্স্ট যেটা বললাম, যে আমাদের কিভাবে এই যে আইডিয়া থাকার কারণে আমাদের আসলে ম্যাচিং ইনফরমেশন ম্যাচিং হেডিং করা অনেক ইজি হয়ে যাবে, সেটা কতটা আসলে ইম্প্যাক্ট করছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। ধরেন এই যে আপনি যখন ফার্স্ট কোয়েশ্চেনটা এখানে পড়বেন, যে a reference to books that assume a lack of mathematical knowledge, ঠিক আছে। তো 27 কি বলা হয়েছে, যে কোন একটা প্যারাগ্রাফে আমার কিছু বইয়ের কথা বলা হয়েছে সেই বইগুলোতে ম্যাথমেটিক্যাল নলেজের অভাব রয়েছে, ঠিক আছে। এখন এই প্রশ্নটা যখন পড়বেন, আপনি এটার অ্যান্সার অলরেডি গেস করে ফেলতে পারবেন যে কোনটা হবে। কিভাবে, আমরা একটু নিচে আসি। এই যে 38 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, 38 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, সাম বুকস রিটেন বাই সামওয়ান বা সামথিং had to leave out the mathematics। leave out the mathematics মানে ম্যাথমেটিক্স কে ছাড়া কিছু বই লেখা হয়েছে, দ্যাট ইজ সেন্ট্রাল টু দ্য থিওরিস। যে ম্যাথমেটিক্স গুলো কি ছিল, তাদের থিওরির সেন্ট্রাল ছিল, তারপর সেই বইগুলোতে আসলে ওই ম্যাথমেটিক্স ছাড়াই তারা এই বইগুলো লিখেছে। এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার যখন আপনি খুঁজতে যাবেন,
তখন আপনাকে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এই যে ডি নাম্বার। Other scientists have written books to explain their fields to non-scientists, but have necessarily had omit the mathematics, although it was the foundation of their theories. তার মানে এখানে কি বলেছে, আদার সায়েন্টিস্ট আছে তারাও আসলে নিজেদের যেই ফিল্ড নিয়ে তারা রিসার্চ করছে সেটা নন সায়েন্টিস্টদের বোঝানোর জন্য বই লিখেছেন, এবং সেখানে কি করেছে ম্যাথমেটিক্স কে বাদ দিয়ে তারা বইটা লিখেছে, যদিও এই ম্যাথমেটিক্স তাদের কি থিওরি ফাউন্ডেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট বা বেসিক জিনিস। তো অলরেডি তাহলে আপনি বুঝে গেছেন যে এই প্যারাগ্রাফটাতে কি বলা হয়েছে, কোন ইনফরমেশনটা আছে, যে এমন কিছু বইয়ের কথা বলা হয়েছে যে বইগুলোতে ম্যাথমেটিক্স এর নলেজের অভাব রয়েছে। ঠিক আছে, তো যদি 38 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করেন অলরেডি আপনি জানবেন যে প্যারাগ্রাফ দিতে কি বলা হয়েছে, অ্যান্ড তারপর যখন আপনি এইখানে এসে ম্যাচিং ইনফরমেশন এসে 27 নম্বর প্রশ্নটা ফার্স্ট প্রশ্নটা করবেন যে রেফারেন্স টু বুকস দ্যাট এজিউম a lack of mathematical knowledge, আপনি অলরেডি গেস করে ফেলতে পারবেন যে এটার অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এবার আসি 20 নাম্বারটা, দ্য ওয়ে which this is not typical book about mathematics. ঠিক আছে, সো এটা আমাদেরকে বাকি প্যারাগ্রাফ গুলো পড়ে অ্যান্সার করতে হবে। 29 নাম্বারটা যখন পড়বো, পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স। এখন যখন এই প্রশ্নটা পড়বেন পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স, আপনি গেস করতে পারবেন যে এটার অ্যান্সার কি হতে পারে। কিভাবে দেখেন, আপনি যখন 40 নম্বর কোয়েশ্চেনটা সলভ করে আসবেন, এখানে কি বলা হয়েছে, এ লয়ার ফাউন্ড দ্যাট studying dash helped even more than other areas of mathematics in the study of law. মানে কোনো একটা কিছু স্টাডি করা তাকে কিভাবে হেল্প করেছে, বেশি হেল্প করেছে ম্যাথমেটিক্স এর আদার্স এরিয়া পড়ার থেকে। যখন সে তার ল পড়তে গিয়েছে তখন দেখেছে যে কোনো একটা জিনিস পড়া তাকে অনেক হেল্প করেছে ম্যাথমেটিক্স এর আদার্স এরিয়া থেকে, কোন একটা স্পেসিফিক এরিয়া পড়াটা বা তার সে সম্পর্কে জ্ঞান রাখাটা তাকে ল পড়তে অনেক হেল্প করেছে। আপনি যখন এই কোয়েশ্চেনটার অ্যান্সার খুঁজতে যাবেন সেটা খোঁজার জন্য আপনাকে আসতে হবে কোথায়, এইখানে জি। এখানে দেখেন এই লয়ার, এখানে কিছু কথা বলা আছে, কি বলা আছে যে এ লয়ার মেড দ্য সেম পয়েন্ট, although I had no background in law, not even one political science course, I did well, one of the best law schools. সে কি বলেছে যে তার আসলে যদিও লর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ইভেন পলিটিক্যাল সায়েন্সের কোনো কোর্সও করে নাই, তারপরে সে একটা বেস্ট ল স্কুলে ভালো পারফরমেন্স করেছে। I attribute much of my success there to having learned, though the study of mathematics and in particular theorems, how to analyze complicated principles. Lawyers who have studied mathematics can master the legal principles in a way most others cannot. ঠিক আছে, তো এই পোর্শনটুকু যখন আপনি পড়বেন তখন এখান থেকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবেন। সো এই কোর্সটুকু আপনাকে পড়া লাগবে 40 নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য, অ্যান্ড দেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এই লাস্ট প্যারাগ্রাফটাতে কি বলা হয়েছে, যে একজন লয়ার তার নিজের লাইফের একটা এক্সাম্পল দিয়েছে যেখানে সে বলেছে যে ম্যাথমেটিক্স তাকে কিভাবে হেল্প করেছে যদিও সে ল পড়ছে। তো তার প্রফেশনে ম্যাথমেটিক্স কিভাবে হেল্প করেছে, সে লয়ের যে প্রিন্সিপালস গুলো আছে সেই জিনিসগুলো ভালো বুঝে অ্যানালাইজ করতে পারে বিকজ অফ সে ম্যাথমেটিক্স পড়েছে এই কারণে। তো আমরা যখন এখন 30 নম্বর কোয়েশ্চেনটা পড়বো, এক্সাম্পলস অফ পিপল, সরি 29 নম্বর কোয়েশ্চেনটা পড়বো, পার্সোনাল এক্সাম্পলস অফ বিং হেল্পড বাই ম্যাথমেটিক্স, যেটার মানেও কি যে কোনো একটা প্যারাগ্রাফে কিছু এক্সাম্পলস দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে তারা কিভাবে ম্যাথমেটিক্স দ্বারা সাহায্য পেয়েছে। ঠিক আছে, ম্যাথমেটিক্স থেকে সাহায্য পেয়েছে।
সো এখন আপনি যখন এটা পড়বেন তখনই আপনার মাথায় কি চলে আসবে, আচ্ছা ঠিক আছে এরকম কিছু মনে হয় আমি কোথায় পড়েছিলাম, লাস্ট প্যারাগ্রাফটাতে পড়েছিলাম, তাহলে আমি আবার একটু চোখ বুলিয়ে নিই যে এখানে ঠিক আছে লয়ার কথা তো পড়লাম, আর কে ফার্স্টে কি বলা হয়েছে, ফিজিশিয়ানের কথা বলা হয়েছে। আহ সে কি বলেছে যে দ্য ডিসিপ্লিন অফ অ্যানালাইটিক্যাল থট প্রসেসেস ইন ম্যাথমেটিক্স প্রিপেয়ার্ড মি এক্সট্রিমলি ওয়েল ফর মেডিকেল স্কুল। এখানে কি বলেছে যে ম্যাথমেটিক্স এর যে অ্যানালাইটিক্যাল থট প্রসেস, একটা অঙ্ক করার জন্য যে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইটিক ওয়েতে থিঙ্ক করতে হয়, সেটা তাকে মেডিকেল স্কুলের জন্য হেল্প করেছে প্রিপেয়ার হতে। In medicine, one is faced with a problem which must be thoroughly analyzed before a solution can be found. The process is similar to doing mathematics. যে মেডিসিন পড়ার সময় আমাদের কি করতে হয়, একটা সলিউশন আসার আগে অনেক কিছু অ্যানালাইজ করা লাগে, এবং যেটার প্রসেসটা অনেকটা ম্যাথমেটিক্স এর মতো। সো তার মানে কি এখানে একজন ফিজিশিয়ান একজন লয়ার তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে বা এক্সাম্পল দিয়েছে যেখানে তারা ম্যাথমেটিক্স এর হেল্প পেয়েছে। সো অ্যান্সার এটা কি হবে, জি নাম্বার হবে। ঠিক আছে, মানে আপনি 35 থেকে 40 নাম্বার কোশ্চেন গুলো করে আসলে অলরেডি কিন্তু এই যে দেখেন এই প্রশ্নগুলো গেস করে ফেলতে পারবেন এগুলোর অ্যান্সার কি হবে। এবার যদি সরি লিখেছি এটা, আচ্ছা, এটা হচ্ছে 29 নাম্বার দেওয়া অ্যান্সার কি জি। ওকে, এবার 30 নাম্বারটা পড়ি, এক্সাম্পলস অফ পিপল হু রিচড অ্যাবিলিটিস দ্যাট সিমড ইনকম্পিটেন্ট। সো এটা আমরা হচ্ছে আমাদেরকে পড়ে বের করতে হবে বাকি প্যারাগ্রাফ গুলো। এবার আসি মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স, সেটাও আমাকে পড়ে বের করতে হবে। কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক এন্ড রিডিং আদার কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন। এবার যখন 33 নম্বর প্রশ্নটা পড়বেন, ক্লেইম দ্যাট দ্য হোল অফ দ্য বুক ইজ অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। তার মানে কি কোন একটা প্যারাগ্রাফে একটা ক্লেম করা হয়েছে যে যে বই নিয়ে কথা বলা হয়েছে সেই বইটা সবার জন্যই অ্যাক্সেসিবল বা সবাই এটা পড়তে পারবে। ঠিক আছে, সো এই প্রশ্নটা যখন পড়বে তখন আপনি গেস করতে পারবেন যেটা অ্যান্সার কি হবে। এটা অ্যান্সার হবে এ। এখন আমি বলবো কিভাবে এটা পড়তে পারে, বিকজ আমি অলরেডি কি বলেছি যে আমি অলরেডি ধরে নিয়েছি 35 থেকে 40 পর্যন্ত অ্যান্সার আমরা সলভ করে এসেছি। সো 35 নাম্বার কোয়েশ্চেনটা যদি পড়ি, সাম এরিয়াস অফ বোথ মিউজিক এন্ড ম্যাথমেটিক্স আর সুইটেবল ফর সামওয়ান হু ইজ এ ড্যাশ। এই 35 থেকে 37 নাম্বার সেটা যদি আমি পড়ি, দ্য রাইটার ইন্টেন্স টু শো দ্যাট ম্যাথমেটিক্স রিকোয়ার্স সামথিং থিঙ্কিং অ্যাজ ওয়েল এস অ্যানালিটিক্যাল স্কিলস। তিনটা প্রশ্নের অ্যান্সার আসলে এসেছে প্যারাগ্রাফ এ থেকে। ঠিক আছে, সো এটা যখন পড়বেন আপনি প্যারাগ্রাফ এতে আসলে কি লেখা আছে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু পড়ি যে আমি যে বললাম এই তিনটা কোয়েশ্চেন সলভ করলেই আপনি প্যারাগ্রাফে এটা 30 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে সেটা আপনি বুঝে যাবেন, সেটা আমি একটু প্যারাগ্রাফ পড়ে দিচ্ছি। Occasionally, in some difficult musical compositions, there are beautiful but easy parts. Parts so simple a beginner could বলছে যে মিউজিক্যাল যে কম্পোজিশন হয় সেখানে অনেক সময় দেখা যায় যে সব মিউজিক্যাল কম্পোজিশন যেগুলো অনেক ডিফিকাল্ট সেগুলোতেও কি কিছু ইজি পার্ট থাকে যেগুলো একজন যে মাত্র গান শেখা শুরু করছে সেও গাইতে পারবে বা প্লে করতে পারবে। So it is with mathematics as well. Mathematics এর সাথেও বিষয়টা এরকম। There are some discoveries in advanced mathematics that do not depend on specialized knowledge, not even on algebra. বলতেছে যে অ্যাডভান্স ম্যাথমেটিক্স এর কিছু অংশ আছে যেগুলো স্পেশালাইজড নলেজের উপর ডিপেন্ড করে না, নট ইভেন অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি এগুলোর উপর ডিপেন্ড করে না। ইনস্ট্যান্ট দে মে ইনভলভ অ্যাট মোস্ট এ লিটল অ্যারিথমেটিক, যে খুবই অল্প বীজগণিত হতে এটার জন্য লাগতে পারে। such as the sum of two odd numbers is given. এক্সাম্পল হিসেবে কি দিয়েছে যে দুইটা বিজোড় সংখ্যার যোগফল আসলে কি হয়, জোড় সংখ্যা হয়। কমন সেন্স মানে যে ম্যাথমেটিক্স এর কিছু অংশ আছে যেগুলো কমন সেন্স দিয়েই আসলে বোঝা যায়, যেটার জন্য খুব স্পেশালাইজড নলেজের দরকার পড়ে না। Each of the 8 chapters in this book illustrates this phenomenon. যে এই যে বইটা নিয়ে কথা বলছে সেই বইটার প্রত্যেকটা চ্যাপ্টারে এই বিষয়টা কি ফুটিয়ে তোলা হয়েছে। Anyone can understand every step in the reason. কেউই এই যে একটা ম্যাথমেটিক সলভ করার যে রিজন গুলা সে তার প্রতিটা স্টেপে যে কেউ বুঝতে পারে। Thinking in each chapter uses almost only elementary arithmetic and sometimes not even that. তাহলে এখানে কি বলেছে যে প্রতিটা চ্যাপ্টারে যে লজিক বা যে থিঙ্কিং প্রসেসটা আসলে ডিসক্রাইব করা হয়েছে প্রতিটা প্রসেসে খুবই প্রাথমিক লেভেলের এরিথমেটিক বা বীজগণিত আসলে ইউজ করা হয়েছে, ম্যাথ ইউজ করা হয়েছে, যেটা কি করবে যে সবার জন্য বুঝতে সুবিধা হবে এবং অনেক সময় আসলে কি কোনো ধরনের ম্যাথই আসলে
কঠিন কোনো ম্যাথ বা কোনো ধরনের ম্যাথই আসলে ইউজ করা হয় না। ঠিক আছে? তার মানে ৩৩ নাম্বারটা কি? Claim that the whole of the book is accessible to everybody. তাহলে এইটার সাথে কি আমি প্যারাগ্রাফ এ থেকে এই ইনফরমেশনটা বোঝাতে পারছি যে একটা ক্লেম করা হয়েছে যে এই বইটা সবার জন্যই সুইটেবল বা সবার জন্যই গ্রহণযোগ্য। এটা কিন্তু প্যারাগ্রাফে এতে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যে এই বইটা অ্যাকচুয়ালি কি করতে পারবে, যেগুলো এটা বুঝতে পারবে। খুব ইজি ম্যাথ বা অনেক ক্ষেত্রে ম্যাথ ইউজও করা হয় না, এই ম্যাথের প্রসেস বোঝানোর ক্ষেত্রে সহজ ভাবে এটাকে এক্সপ্লেন করা হয়েছে। তার মানে এটা ৩৩ নাম্বারটা অ্যান্সার কি হবে? ই হবে। সো এখন দেখেন ৩৫ থেকে ৪০ নাম্বার পর্যন্ত কোশ্চেন গুলো যদি আপনি করে আসেন, অলরেডি আপনি 27, তারপর হচ্ছে 29, দেন হচ্ছে 33, 3টা কোয়েশ্চেনের অ্যান্সার খুব ইজিলি গেস করে ফেলতে পারবেন। ঠিক আছে? এখন বাকি যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো আমরা সলভ করব। আমার কি হলো, কোয়েশ্চেন্স নাম্বার কমে গেল, এন্ড আমার প্যারাগ্রাফের নাম্বার কি হয়ে গেল, কমে গেল। আমার জন্য এখন ইজি হয়ে যাবে বাকি কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার খুঁজে বের করা। এখন বাকি কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করার জন্য আমরা কি ওয়ে ফলো করব? আমরা কি একটা অপশনস পড়ে সেই কোয়েশ্চেনটা বা সেই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফ থেকে আসছে সেটা বের করবো? তাহলে কি করতে হবে? আমাকে 7টা প্যারাগ্রাফে পড়তে হবে, তাই না? সেটা কিন্তু খুবই রং একটা ওয়ে হবে। আমি সেটা করবো না। আমরা কি করবো? আমরা আগে একটা প্যারাগ্রাফ পড়বো এবং সেই প্যারাগ্রাফটা থেকে আসলে কোন কোন ইনফরমেশন গুলো এসেছে সেটা মেলানোর চেষ্টা করবো। ঠিক আছে? ওয়েল, প্যারাগ্রাফ এ থেকে কি হয়েছে অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। এবার আমরা প্যারাগ্রাফ বিটা পড়ে দেখি। ঠিক আছে? সো আপনারা যখন পরীক্ষায় সলভ করতে যাবেন কি করবেন? দ্রুত স্ক্যান করে দেখবেন যে আসলে এখানে এটাতে কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং সেটা মেলানোর চেষ্টা করবেন। সো এখন যেহেতু আমি ফার্স্ট টাইম আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি, তাই আমি পড়ে মিনিংটা বুঝিয়ে আপনাকে সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে? সো বি নাম্বারে কি বলা হয়েছে? বি নাম্বার প্যারাগ্রাফে, one of my purposes in writing this book is to give readers who have not had the opportunity to see and enjoy real mathematics the chance to appreciate the mathematical way of thinking. যে এই বইটা লেখার পেছনে লেখকের পারপাসটা কি, যে ওইসব রিডারদেরকে একটা অপরচুনিটি দেওয়া যারা কি করতে পারেনি এখনো পর্যন্ত ম্যাথমেটিক্স কে অ্যাপ্রিসিয়েট করতে পারেনি, বা ম্যাথমেটিক্যাল ওয়েতে যে থিঙ্ক করার যে মজাটা সেটা তারা পায়নি বা অ্যাপ্রিসিয়েট করতে পারেনি। I want to reveal not only some of the fascinating discoveries, but more importantly, the reasoning behind them. যে তার মানে মূল উদ্দেশ্যটা কি, যে শুধুমাত্র খুব ফ্যাসিনেটিং ডিসকভারি নিয়ে কথা বলা না, বরং সেগুলোর পেছনে যে রিজনিং গুলা সেগুলোকে আসলে এক্সপ্লেন করা বা রিভিল করা। ইন দ্যাট এই মানে এখানে যে বৈশিষ্ট্য কথা বলেছে বা তার যে উদ্দেশ্যটার কথা বলা হয়েছে, ইন দ্যাট রেসপেক্ট দিস বুক ডিফার্স ফ্রম মোস্ট বুকস অন ম্যাথমেটিক্স রিটেন ফর দ্য জেনারেল পাবলিক। বলেছে যে এই রেসপেক্টে মানে এই বইটা কি অন্য যে ম্যাথমেটিক্স এর বই আছে যেগুলো জেনারেল পাবলিকদের জন্য, সাধারণ মানুষের জন্য লেখা, সেগুলোর থেকে ডিফারেন্ট। ওয়েল, আমি বোধহয় এরকম কিছু একটা পড়েছি অপশনস দেখি তো। people examples of people হিসেবে Okay. 28 নাম্বারটা কি? The way in which this is not a typical book about mathematics. তাহলে 28 নাম্বারটাতে আসলে কি বলেছে, যে কোন একটা প্যারাগ্রাফে বলা হয়েছে যে কোন একটা রিজনের কারণে যে বইটা দিয়ে কথা বলা হচ্ছে সেই বইটা অন্যান্য টিপিক্যাল ম্যাথমেটিক্যাল বা ম্যাথমেটিক্যাল রিলেটেড বইয়ের মতো না। তো দেখুন তো এই লাইনটাতে তাই বলা হয়েছে, তাই না? যে জেনারেল পাবলিকদের জন্য যে অন্য যে ম্যাথমেটিক্স বইগুলো লেখা হয়েছে ম্যাথমেটিক্স রিলেটেড, সেটার থেকে এই দুইটা কি ডিফারেন্ট। তাহলে 28 এর অ্যান্সারটা কি হবে? বি হবে, রাইট? ঠিক আছে, এবার আসি পরের পোর্শনটা পড়ি, বাকিটা কি বলেছে। কারণ আমাদের এখানে কি ফার্স্টে বলছে ইউ মে ইউজ এনি মেথড মোর দ্যান ওয়ান্স, দ্যাট মিন্স কি একটা প্যারাগ্রাফে দুটো ইনফরমেশন থাকতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, রাইট? ঠিক আছে, তাহলে পরের পোর্শনটাতে কি বলেছে, সাম প্রেজেন্ট
দ্য লাইফস অফ কালারফুল ম্যাথমেটিশিয়ানস। কিছু বই কি লেখা আছে যে ম্যাথমেটিশিয়ান যারা যারা আসলে ম্যাথ নিয়ে পড়াশোনা করে, ম্যাথ নিয়ে গবেষণা করে, গণিতে তাদের কালারফুল জীবন লাইফের বর্ণনা দেওয়া বা তাদের লাইফ জীবন নিয়ে কথা বলে। আদার্স ডেসক্রাইব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস অফ ম্যাথমেটিক্স। অন্য কিছু বই আবার কি বলা হয়েছে যে ম্যাথমেটিক্স এর যে অ্যাপ্লিকেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। Yet others go into mathematical procedures but assume that the reader is adept in using algebra. And কিছু বইতে আবার ম্যাথমেটিক্স এর প্রসিডিউর নিয়ে বলা, বিভিন্ন পদ্ধতি নিয়ে কথা বলা, এবং ধরেই নেওয়া হয় যারা এই বইগুলো পড়বে তারা কি জানে algebra কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, মানে ওগুলো নিয়ে যাওয়ার পর তাদের জন্য। তার মানে কি, এখানে কিছু বই নিয়ে কথা বলা হয়েছে যেগুলো ম্যাথমেটিক্স এর উপর যে লেখা, কিন্তু বিভিন্ন তাদের পারপাসটা কি, উদ্দেশ্যটা কি ভিন্ন ভিন্ন। কেউ হয়তো তাদের বইয়ে ফোকাস কি ম্যাথমেটিশিয়ানদের কালারফুল লাইফ, কারো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তো দেখুন আমরা বোধহয় এরকম একটা কোশ্চেন্সও পড়েছি। কোনটা, যে 31 নাম্বার, মেনশন অফ ডিফারেন্ট ফোকাসেস অফ বুকস অ্যাবাউট ম্যাথমেটিক্স। 31 নাম্বারটা মানে কি, যে কোন একটা প্যারাগ্রাফে কিছু বইয়ের উল্লেখ থাকবে, ম্যাথমেটিক্স এর উপর লেখা কিছু বইয়ের উল্লেখ থাকবে যাদের ফোকাস বা উদ্দেশ্যটা কি ডিফারেন্ট। এখন দেখেন প্যারাগ্রাফ বিয়েতে কি সেই কথাটা বলেছে না যে কিছু বইয়ের উল্লেখ করা হয়েছে যারা ম্যাথমেটিক্যালি বই, মানে গণিতেরই বই, কিন্তু তাদের মানে মেইন যে কন্টেন্টটা সেটা ডিফারেন্ট, ফোকাসটা ডিফারেন্ট। তাহলে 31 নম্বরের অ্যান্সার কি হবে? বি। যেহেতু এখানে বলা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, সে কারণে আমরা কি করতে পারবো, একটা প্যারাগ্রাফ থেকে দুইটা অপশন এখানে আসতে পারে। যদি এটা না লেখা থাকতো তাহলে কিন্তু আসলে দেওয়া থাকতো না। ঠিক আছে, এখন আমরা সি নাম্বার প্যারাগ্রাফটা পড়বো, যে সি নাম্বার প্যারাগ্রাফ থেকে কোনো অপশনস আছে কিনা, মানে কোনো কোশ্চেন এসেছে কিনা সেটা বের করার জন্য। ঠিক আছে, সো I hope this book will help bridge that notorious gap that separates the two cultures, the humanities and the sciences, or should I say the right brain and the left brain. ঠিক আছে, যে এটা মানে কি, এই বইটা একটা গ্যাপের মধ্যে ব্রিজ ক্রিয়েট করতে হেল্প করবে। কোন গ্যাপ? হিউম্যানিটিস আর সায়েন্সের মধ্যে যে পার্থক্য, বা আমরা যদি অন্য ভাষায় বলে থাকি রাইট ব্রেন আর লেফট ব্রেনের মধ্যে যে পার্থক্য। রাইট ব্রেনের এখানে কি লেখা, ইনটুইটিভ, আর লেফট ব্রেনের জায়গায় ব্র্যাকেটে কি লেখা, অ্যানালাইটিক্যাল, নিউমেরিক্যাল। দ্যাট মিনস আমাদের রাইট ব্রেনটা আসলে ইমোশনস বেশি ইউজ করে, কল্পনা শক্তি বেশি ইউজ করে, আর আমাদের লেফট ব্রেন আসলে লজিক্যাল বেশি। ঠিক আছে, সো এই যে এই রাইট ব্রেন আর লেফট ব্রেনের মধ্যে যে ডিফারেন্স বা গ্যাপ, সেটা আসলে তার মধ্যে ব্রিজ ক্রিয়েট করবে এই বইটা, সেটা রাইটার আশা করছে। As the chapters will illustrate, mathematics is not restricted to the analytical and numerical inflation of plays a significant role. যে এই বইয়ের চ্যাপ্টার গুলো কি ইলাস্ট্রেট করে, যে ম্যাথমেটিক্স শুধুমাত্র লজিক্যাল বা অ্যানালাইটিক্যাল জিনিসের প্রতি রেস্ট্রিক্টেড না, ম্যাথমেটিক্সে কল্পনা শক্তিরও প্রয়োজন পড়ে। ঠিক আছে, দ্য অ্যালেস্ট গেপ can be narrowed or completely overcome by anyone, in part because each of us is far from using the full capacity of either side of the brain. যে এই যে রাইট ব্রেন আর লেফট ব্রেনের মধ্যে যে গ্যাপটা, এটা যে কোনো কারোর পক্ষে ওভারকাম করা পসিবল, কারণ আমরা কোনো পার্ট, মানে ব্রেনের কোনো সাইডই ফুললি ইউজ করতে পারি না। লাইক লেফট সাইড আমরা ফুললি ইউজ করতে পারি না, রাইট সাইডের ক্যাপাসিটি আমরা ফুললি ইউজ করতে পারি না। টু ইলাস্ট্রেট আওয়ার হিউম্যান পটেনশিয়াল, যে আমাদের মানুষের যে পটেনশিয়ালিটা সেটা ডিসক্রাইব করার জন্য, আই সাইট আ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান আর্টিস্ট। উনি একজন মানুষের কথা লিখেছেন যে একজন ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এবং একই সাথে সে একজন কি আর্টিস্ট। অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হু ইজ অ্যান অপেরা সিঙ্গার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে কিনা একজন কি অপেরা সিঙ্গার। তারপর একজন অপেরা সিঙ্গার হু পাবলিশ ম্যাথমেটিক্যাল রিসার্চ, আবার একজন অপেরা সিঙ্গার যে কিনা ম্যাথমেটিক্যাল উপর রিসার্চ পেপার পাবলিশ করেছে। অ্যান্ড দ্য ম্যাথমেটিশিয়ান হু পাবলিশেস শর্ট স্টোরিজ, এবং একজন ম্যাথমেটিশিয়ান যে কি ছোট গল্প পাবলিশ করেছে। দ্যাট মিনস কি, যে
আমরা সাধারণত কি এক্সপেক্ট করি যে একজন ইঞ্জিনিয়ার সে কি হবে, অ্যানালিটিক্যাল বেশি হবে, তার মধ্যে লজিক বেশি থাকবে, সে নাম্বারসে ভালো হবে। তার তার সাথে আসলে আর্টিস্ট মানে আর্টের বিষয়টা আসলে যায় না। কিন্তু এখানে পৃথিবীতে অনেক এক্সাম্পলস আছে যে একজন ইঞ্জিনিয়ার একই সাথে তার মধ্যে কি আর্টিস্টের গুণও আছে। আবার একজন অপেরা সিঙ্গার যাকে আমরা ধরে নেব যে তার মধ্যে লেফট ব্রেনটাই বেশি ইউজ হবে, আই এম সরি রাইট ব্রেনটাই বেশি ইউজ হবে, তার কল্পনা শক্তি বেশি থাকবে, ইমোশন বেশি থাকবে, কিন্তু দেখা যাচ্ছে সে কি ম্যাথমেটিক্স এর উপরে রিসার্চ পাবলিকেশন করেছে। তার মানে কি যে একটা মানুষের মধ্যে দুইটা ভিন্ন ধর্মী গুণ আহ একসাথে এক্সিস্ট করতেছে। তো আমি এরকম কোন অপশনস কি পড়েছি? অবভিয়াসলি পড়েছি প্রবাবলি। সেটা কি 30 নাম্বারটা। এক্সাম্পলস অফ পিপল হু ইচ হ্যাড অ্যাবিলিটিস দ্যাট সিমড ইনকম্পারেবল। যে কিছু মানুষের উদাহরণ দেওয়া হয়েছে যাদের মধ্যে এমন কিছু অ্যাবিলিটিস রয়েছে যেগুলোকে কি মনে হয়, বেমানান মনে হয় একই সাথে এক্সিস্ট করা। তাহলে 30 নাম্বারের অ্যান্সার কি হবে? সি হবে। আচ্ছা, ঠিক আছে। এবার ডি ডি এর অ্যান্সার তো প্রবলেম অলরেডি আমরা 27 নাম্বারে দিয়ে ফেলেছি। ওকে, তাহলে এবার আসি ই নাম্বার। ই নাম্বার পড়ি, ই নাম্বারে কি বোঝাতে চেয়েছে? Still, the non-mathematical reader can go far in understanding mathematical reasoning. বলছে যে স্টিল কি হতে পারে, যারা নন ম্যাথমেটিক্যাল রিডার মানে যারা ম্যাথের সাথে রিলেটেড না যেসব রিডাররা, তারা কি অনেক দূর যেতে পারে ম্যাথমেটিকের যে রিজনস গুলো সেগুলো বোঝার ক্ষেত্রে। দিস বুক প্রেজেন্টস দ্য ডিটেলস দ্যাট illustrate the mathematical style of thinking which involves sustained step-by-step analysis, experiments and insights. বলছে এই বইটা কি প্রেজেন্ট করে বা কি ইলাস্ট্রেট করে ডিটেলসে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টাইলে থিঙ্কিং করার যে বিষয়টা, এবং যেটার মধ্যে কি ইনক্লুড যে একটা সাস্টেইনড এন্ড স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস, এক্সপেরিমেন্টস এন্ড ইনসাইটস। ওকে, you will turn these pages much more slowly than when reading a novel or a newspaper. বলা হয়েছে যে আপনি যখন এই বইটা পড়বেন তখন এই বইয়ের যে পেজগুলো সেগুলো আপনি খুব স্লোলি কি করবেন, টার্ন করবেন। অন্যান্য যে কোনো বইয়ের তুলনায় আপনি যদি একটা নোবেল পড়েন মানে উপন্যাস পড়েন বা কোনো নিউজ পেপার পড়েন, তখন আপনি যেভাবে দ্রুত পড়বেন বা যেভাবে দ্রুত পেজ উল্টাবেন, এই বইটা পড়ার ক্ষেত্রে আপনি আরো স্লোলি সেটা পড়বেন। ইট মে হেল্প have a pencil and paper ready to check claims and career experiments. এবং এই বইটা পড়ার সময় আপনি সাথে যদি পেন্সিল এন্ড পেপার রাখেন, তাহলে সেটা আপনাকে হেল্প করবে কি যে বইয়ে যে এক্সপেরিমেন্ট গুলোর কথা বলে দেওয়া আছে বা যে প্রসিডিউর গুলো বলে দেওয়া আছে সেগুলো আপনি নিজে নিজে করে চেক করতে পারবেন। ঠিক আছে, এবার আমি দেখি যে এটার সাথে কোন অপশন মিলে। 27 নাম্বারটা তো অলরেডি অ্যান্সার করে ফেলেছি, 28 নাম্বারটাও আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি, 20 নাম্বারও 9 নাম্বার হয়ে গিয়েছে, 30 নাম্বারও হয়ে গিয়েছে। এখন 31 নাম্বার অ্যান্সার কিন্তু অলরেডি আমরা দিয়ে ফেলেছি, তাহলে আমাদের বাকি কি আছে? 32 and 34 না? 32 নাম্বারটা পড়ি। A contrast between reading this book and reading other kinds of publication. And 34 নাম্বারটা কি? A reference to different categories of intended readers of this book. এখন দেখি 34 নাম্বারটা কি হবে? অবভিয়াসলি না। কারণ কি এখানে কি বলা হয়েছে যে ডিফারেন্ট ক্যাটাগরির কথা বলা হয়েছে, যে এই বইয়ের জন্য যেসব রিডারটা টার্গেট করা হয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্যের কথা কি এখানে বলা হয়েছে? না। তাহলে কি বলা হয়েছে? 32 নাম্বার কন্ট্রাস্ট, এটা পার্থক্য বিটুইন রিডিং দিস বুক, যে বইটা নিয়ে কথা বলেছে সেই বইটা পড়া, অ্যান্ড রিডিং দ্য আদার কাইন্ডস অফ পাবলিকেশন, এবং অন্য ধরনের পাবলিকেশনের বই পড়ার মধ্যে পার্থক্য। অবশ্যই তাই না? এখানে একটা পার্থক্য বলেছে না যে এই বইটা আপনি যখন পড়বেন তখন আপনি খুব স্লোলি পেজ টার্ন করবেন, আর যখন আপনি অন্য কোনো উপন্যাস, অন্য কোনো নিউজ পেপার পড়বেন তখন আপনি আরো দ্রুত পেজ টার্ন করবেন। এই ধরনের একটা কন্ট্রাস্ট এখানে বলা হয়েছে। তার মানে এটা অ্যান্সার কি হবে? কি হবে? ওকে, ওয়েল 33 নাম্বার অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গিয়েছি, 34 নাম্বার। সো দেখেন আমরা কিন্তু অলরেডি এ বি এ বি সি ডি ই থেকে অ্যান্সার পেয়েছি, হ্যাঁ, আর ডি থেকেও অ্যান্সার পেয়েছি। আমরা খালি বাকি আছে কি এফ নাম্বারটা। এখন আমরা এফ নাম্বারটা আমরা কিন্তু চাইলে এখানে লিখে দিতে পারি, কিন্তু আমরা সেটা করবো না, আমরা পড়ে নিব। কারণ কি অনেক সময় হয় কি যে যখন ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স লেখা থাকে, তখন দেখা যায় যে কোন একটা প্যারাগ্রাফ থেকে হয়তো এমনও হতে পারে কোনো ইনফরমেশন দেওয়া নাই। সো দ্যাটস ওয়াই আমার জন্য
পড়াটা ইম্পর্টেন্ট। আমি যদি যে ঠিক আছে সবগুলো দিয়ে ফেলেছি, অ্যাপি বাকি আছে, তাহলে এটা হচ্ছে অ্যাপি হবে, সেটা দিয়ে দিলে অনেক সময় ভুল হতে পারে। এমনটা হতে পারে সেটা হয়তো অন্য কোনো প্যারাগ্রাফ থেকে ২ টা ইনফরমেশন আসছে, আপনি একটা লিখেছেন আরেকটা লেখেন নাই। সো দ্যাটস ওয়াই পড়াটা পড়ে শিওর হয়ে নেওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন F নাম্বারটা আমরা যদি পড়ি, F নাম্বার প্যারাগ্রাফটা, as I wrote, I kept in mind two types of readers. দেখেন প্রথম লাইনে বলে দিয়েছে যে যখন উনি রাইটার এই বইটা লিখেছে তখন উনি ২ ধরনের রিডারকে মাথায় রেখে লিখেছেন। Those who enjoyed mathematics until they were turned off by an unpleasant episode, যে একদল হচ্ছে যারা ম্যাথমেটিক্স পছন্দ করতো ততদিন পর্যন্ত যখন কোনো একটা ইনসিডেন্টের কারণে, কোনো একটা আনপ্লেজেন্ট ইনসিডেন্টের কারণে তাদের আর ম্যাথমেটিক্স ভালো লাগে না। ইউজুয়ালি অ্যারাউন্ড 5th গ্রেড, মানে ইউজুয়ালি ক্লাস 5 পর্যন্ত হয়তো তাদের ম্যাথমেটিক্স ভালো লাগতো। তারপর কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেটার কারণে তাদের ম্যাথকে আর লাগছে না, ভালো লাগে না। অ্যান্ড ম্যাথমেটিক্স aficionados who will find much that is new throughout the book, যে আরেক দল হচ্ছে যারা কি ম্যাথমেটিক্স পছন্দ করে। এখন আপনি তাদেরকে যে ধরনের বই দেন না কেন সে যেটা এনজয় করবে। সো এই ২ ধরনের রিডারকে মাথায় রেখে উনি বইটা লিখেছেন। ঠিক আছে? তার মানে এটা কি হবে 34 নাম্বারটা, এ রেফারেন্স টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্টেন্ডেড রিডার্স অফ দিস বুক, মানে কি যে প্যারাগ্রাফে কি উল্লেখ করা হয়েছে, এই বইটার জন্য যেসব রিডারদেরকে টার্গেট করা হয়েছে তাদের মধ্যে ক্যাটাগরি, ২টা ক্যাটাগরি রিডারের কথা বলা হয়েছে। তো অবভিয়াসলি ১ নাম্বারে সেটাই বলা হয়েছে যে উনি এই বইটা লিখেছেন ২ ধরনের ক্যাটাগরি রিডারদেরকে মাইন্ডে রেখে। মিনস 34 এর অ্যান্সারটা কি হবে? সো ওয়েল, দ্যাট মিনস এখন আমি যদি আমার আনসারটা সাবমিট করে দিই, এখন আমাদের ওয়েবসাইটের এই জায়গায় রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশনস এ গেলে আমরা দেখতে পারবো আমাদের আসলে অ্যান্সারগুলো হচ্ছে কিনা। সি ওয়েল, আমাদের সবগুলো কি অ্যান্সারই হয়েছে। ঠিক আছে? তাহলে দেখলেন যে আমি যদি আগেই ২৫ থেকে ৪০ নাম্বার কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করে আসি এন্ড শেষে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন অ্যান্সার করি বা ম্যাচিং হেডিং অ্যান্সার করি, তখন আমাদের জন্য আসলে কতটা ইজি হয়ে যায়। দেখেন এখানে ৩টা, যেমন 27, তারপর কি ছিল যেন 29, দেন 33, এই ৩টা কোয়েশ্চেন্স কিন্তু আমাকে খুব বেশি আমার পড়া লাগে না, আমি গেস করে ফেলতে পেরেছি। ৩৫ থেকে ৪০ অ্যান্সার করার কারণে আমি যে আইডিয়া পেয়েছিলাম কিছু প্যারাগ্রাফ নিয়ে, সেখান থেকে আমি কি সহজে ইজিলি এই অ্যান্সার গুলো বের করে ফেলতে পেরেছি। তার মানে দেখেন এখানে টোটাল কয়টা কোয়েশ্চেন ছিল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা। ৮টার মধ্যে ৩টা কোয়েশ্চেন্স অ্যান্সার আমি পেয়ে গিয়েছি তাড়াতাড়ি। দেন আমার ৫টা ছিল, সেই ৫টা থেকে ৩টা প্যারাগ্রাফ, বাকি যে প্যারাগ্রাফ গুলো আছে সেগুলো পড়ে আমি কি করে ফেলেছি, ইজিলি অ্যান্সার বের করে ফেলতে পেরেছি। এবং অবশ্যই অপশনস ক্রস আউট করার যে ব্যাপারটা সেটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, যখন আমি একটা কোয়েশ্চেন্স এর জন্য অ্যান্সার পেয়ে গিয়েছি তখন ওইটাকে বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? সেটার জন্য সেটা নিয়ে আমাকে আর মাথা না ঘামানো। তখন দেখবেন যে একটা করে অপশনস যখন আমার চলে যেতে থাকবে তখন আমার অপশনস গুলো কমে আসবে, প্যারাগ্রাফও কমে আসবে। ঠিক আছে? অ্যান্ড অবভিয়াসলি আমরা কি করব যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, এই ধরনের কথা বলা আছে কিনা সেটা মাথায় রাখবো। কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে যখন এই কথাটা বলা থাকে তখনই দেখা যায় যে যে কোনো ২টা অপশনের অ্যান্সার, যে কোনো ২টা কোয়েশ্চেনের অ্যান্সার একই, বা একটা প্যারাগ্রাফ থেকে ২টা ইনফরমেশন বা ২টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। আর যদি কথাটা না লেখা থাকে তাহলে প্রতিটা প্যারাগ্রাফ থেকে একটা করে ইনফরমেশন দেওয়া থাকবে বা একটা করে কোয়েশ্চেন্স দেওয়া থাকবে। ঠিক আছে? অ্যান্ড যখন এই কথাটা বলা না থাকে তখন সেটা ইজি, যে প্রতিটা প্যারাগ্রাফ থেকে একটাই হবে অপশন। আর যখন ইউ মে ইউজ এনি অফ মোর দ্যান ওয়ান্স লেখা থাকবে তখন আমাকে মাথায় থাকতে হবে যে হ্যাঁ, হয়তো যে কোনো ২টা অপশন একটা প্যারাগ্রাফ থেকে এসছে, বা এমন কোনো প্যারাগ্রাফ আছে যে প্যারাগ্রাফ থেকে কোনো প্রশ্নই আসেনি। ঠিক আছে? সো ইয়া, এখন থেকে আমরা চেষ্টা করব যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করার। ওয়েল, আজকের লেসনে আমি চেষ্টা করেছি রিডিং মডিউলের একটা কমন অ্যান্ড ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপকে সহজ করে তুলে ধরার জন্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট সেকশন। ইট উইল হেল্প মি and motivate me to make more videos like this in the future. Thanks for today.